দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরের নতুন ইয়ার্ড উদ্বোধন। দেশ ও বন্দরের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার, জানালেন নৌ উপদেষ্টা। দেশের ক্ষতি করে বা আমার বন্দরদের আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরও বড় শক্তি আসলে আমরা দেব না। রাউজানে পুলিশের অভিযানে 7টি আগ্নেয়াস্ত্র সহ 6 জন গ্রেফতার। 2 সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনী। প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকার তো চুল পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে এই দলগুলোই বানিয়েছে। সেখানে যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামে প্রাচীন মন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনায় 2 ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। কিছু মালামাল মিললেও উদ্ধার হয়নি সোনার মুকুট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। পালাবো কোথায়, দেশেই মরব। চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে এমন কথাই বললেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিদেশি কোম্পানিকে টার্মিনাল দেওয়ার ক্ষেত্রে চুক্তিতে কিছুই গোপন করা হচ্ছে না এবং দেশের ও বন্দরের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেবে না বলে জানান তিনি। দেশের বাইরে তার কিছুই নেই বলে মন্তব্য করেন উপদেষ্টা। পতেঙ্গায় লালদিয়ার চরে 14 একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন ইয়ার্ড। সকালে উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় তিনি বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির তাদের কাছে আপনাকে যেতে হবে। পরে সেখান থেকে নির্মাণাধীন বে টার্মিনালে গিয়ে পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। এ সময় আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশি কোম্পানিকে টার্মিনাল দিলেও স্বচ্ছ চুক্তি এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেন। পরিষ্কারভাবে বলতে চাই, নাথিং হিডেন। আমাদের কি হিডেন করে কি লাভটা কী হবে? আপনারা তো খোঁজ খবর রাখেন নিশ্চয়ই, এই মন্ত্রণালয়েরও খোঁজ খবর রাখেন। আমাদের কী লাভ হবে? আমার কোনো চাচা না মামা না আমার কোনো বাড়িঘর আছে আপনাদের অন্যদের মতো, যে আমার ওখানে বাড়ি আছে উনি এই করছেন। ভাই আমি এখানে আছি, মরে যাবো এখানে। হ্যাঁ, আমার সব পুরো ফ্যামিলি এখানে। তা আমার লাভটা কি? হ্যাঁ, আমি কেন কোথায় পালাবো? বলেন, পালাইলে আপনার বাড়িতে যেতে পারি। বন্দর বা দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না উল্লেখ করে আগের 17 বছরের অনিয়ম দুর্নীতি নিয়েও কথা বলেন নৌ উপদেষ্টা। আমাদের দেশের ক্ষতি করে বা আমার বন্দরদের আর্নিং ক্ষতি করে এপিএম টার্মিনাল কেন, যে কোনো টার্মিনাল অন্য আরও বড় শক্তি আসলে আমরা দেবো না। গত 17 বছর যখন এখানে এই বন্দরে লুটপাট চলছিল সেটা তো তখন কথা বলেন। আই এম সরি, দিস ইজ হোয়াট আমি জানি আমার উপরে অনেক ইট পাটকেল নিক্ষেপ হবে, বাট আই ডোন্ট কেয়ার। পরে বন্দরের অকশন শেড ও XY শেড পরিদর্শন করেন উপদেষ্টা। বর্ধিত ট্যারিফ নিয়ে বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকের কথা থাকলেও তা বাতিল করা হয়। আদালতের কারণে আমি আর এটা নিয়ে আগাচ্ছি না, কারণ আদালতে 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বড় সাজ্জাদ বিদেশে, ছোট সাজ্জাদ কারাগারে, অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই 2 সাজ্জাদ। গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু, যার সর্বশেষ প্রমাণ সারওয়ার বাবলা হত্যাকাণ্ড। অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য। আছে রাজনৈতিক ছত্রছায়া, অস্ত্র ভাণ্ডার ও বিশাল বাহিনী, যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয়। চালিতাতুলি এলাকার সাজ্জাদ আলী খান 90-এর দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী। বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে। 2000 সালে বধধারাটে আলোচিত 8 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। পালিয়ে প্রথমে দুবাই, পরে ভারতে গিয়ে সংসার পাতেন। সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো।
সরোয়ার বাবলা ও নুরুন নবী ম্যাক্সন ছিলেন সাজ্জাদের শিষ্য। 2011 সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই। 2017 সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে। সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে 2020 সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন। 4 বছর জেল খেটে বের হয়ে 2024 সালের 27 জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা। 5 আগস্টের পর জামিনে মুক্তি পান। বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা। তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। শুরু হয় দুই গ্রুপের আধিপত্যের লড়াই। 2022 সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন। গত 15 মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা। এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত 5 নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনিরা। বড় সাজ্জাদ ভারতে, ছোট সাজ্জাদ জেলে, কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী। বিশেষ করে রায়হান, ইমন, খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে। সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্রছায়ায়। এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে, দেশের বাইরে থেকেও হতে পারে। এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য, র্যাবের জন্য কোনো বিষয় নয়। তাদের কাছে এগুলো ফাইল আছে, তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে। শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও টেম্পো স্ট্যান্ড, বালুমহালে চাঁদাবাজি, ঝুট ব্যবসা এলাকায় আধিপত্য, এসব নিয়েই আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ। চট্টগ্রাম শহরের বাইরে রাউজান, ফটিকছড়ি, হাটাজারিতেও তাদের বাহিনী সক্রিয়। তারা কি পরিমাণ দুর্বিনীত হয়েছে, কি পরিমাণ অদম্য হয়েছে, দুঃসাহসী হয়েছে। তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা? এই দলগুলোই বানিয়েছে। দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশ্যে অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এরা এলিভাতারি গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে, যে কেউ গুলিবিদ্ধ হইতে পারে। এখানে সেখানে যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। ওরা কেন অস্ত্র নিয়ে এভাবে ওপেনে তারা গুলি করবে? এটা একটা আইন শৃঙ্খলার বা রক্ষা বাহিনীর একটা মানে নিরাপত্তা দেওয়ার খুবই একটা দরকার। তবে পুলিশের দাবি ভিন্ন। এগুলো হচ্ছে গুপ্তঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়ার্ড কিলার। এদের কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা, এগুলো হায়ার্ড কিলার। এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আজকে চট্টগ্রামের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন আজকে চট্টগ্রাম। চট্টগ্রামের শতবর্ষ প্রাচীন মন্দিরে ঢুকে প্রতিমার মুকুট সহ স্বর্ণালংকার চুরির দুদিন পর দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি দুজনেই পেশাদার চোর। তাদের কাছে চোরাই কিছু স্বর্ণালংকার মিললেও উদ্ধার হয়নি স্বর্ণের মুকুট। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এ দুজন আপন ভাই রাতের আধারে চট্টগ্রামে এক মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বড় ভাই আরমানের কাছে চুরির দীক্ষা নেয় ছোট ভাই আবুল হোসেন। ঘটনার দিন ভাইয়ের কথায় ভেন্টিলেটর দিয়ে মন্দিরে ঢোকে আবুল। চুরি করে প্রতিমার গায়ে থাকা স্বর্ণের মুকুট, চেইন, লকেট সহ রূপার অলংকার। প্রথমে আমরা আবুল হোসেনকেই গ্রেপ্তার করি। তার বয়স হচ্ছে 26 আর আরমান হোসেনের বয়স হচ্ছে 31। তো যে আরমান হোসেন সেই হচ্ছে তার গুরু, আসলে বড় ভাই এবং গুরু। প্রিভিয়াস রেকর্ড এবং প্রিভিয়াস কন্ডাক্ট দেখে বোঝা যাচ্ছে, ক্রাইম রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে পেশাদার চোর। পুলিশের দাবি, চোর ধরতে ক্রেতা সাজে পুলিশ। ছদ্মবেশ ধারণ করে এসব স্বর্ণালংকার কিনতে ফাঁদ পাতলে এক পর্যায়ে ফাঁদে পা দেন দুই ভাই। কিছু স্বর্ণালংকার মিললেও উদ্ধার হয়নি স্বর্ণের মুকুট। আমরা নিজেরাই ক্রেতা সেজে এই স্বর্ণ অলংকার কেনার জন্য আমরা প্রস্তাব দিই। পরবর্তীতে চোরেরা বিভিন্নভাবে পথ অবলম্বন করে, কৌশল অবলম্বন করে এবং একাধিক স্থানে আমাদেরকে ঘুরাইয়া পরবর্তীতে আমরা তাদের একজনকে ধরতে সক্ষম হই। চুরির পর দেখা যায় ওই মন্দিরে নেই কোনো সিসি ক্যামেরা, ছিল নিরাপত্তা ঘাটতি।
খোয়া গেছে হচ্ছে যে দুটা মুকুট, একটা সোনার একটা রূপার। সোনারটা হচ্ছে 4+ আর রূপারটা হচ্ছে যে নট লেস দেন 6, আর আপনার একটা মুন্ডমালার উপর। আমরা উইদিন শর্ট টাইম সেগুলি রিপেয়ার করব এবং সম্পূর্ণভাবে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। প্রায় 150 বছরের প্রাচীন সদরঘাট কালী মন্দিরে চুরির এই ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে। আল আমিন শেখদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মী আব্দুল হাকিম হত্যা মামলায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাউজানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বালুমহলের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। হাকিম হত্যায় 15 জন সম্পৃক্ত ছিল, যাদের মধ্যে 6 জন মূল কিলিং মিশনে সরাসরি অংশ নেয়, যারা মূলত ভাড়াটে খুনি এবং টাকার বিনিময়ে টার্গেট কিলিং করত। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি চায়না রাইফেল, একটি শটগান, গুলি ও মাদক উদ্ধার করা হয়, যার মধ্যে 5 আগস্ট থানা থেকে পুলিশের লুণ্ঠিত একটি অস্ত্র রয়েছে বলে জানায় পুলিশ। রাউজানের একটা বড় অংশ রয়েছে, এর বাইরে কিছু হাটহাজারেরও কিছু অংশ রয়েছে। আমরা মোটামুটি যারা এই কিলিং মিশনে অংশগ্রহণকারী সবাইকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই যে 4টি পিস্তল দেখেছেন, বিদেশি পিস্তল, এবং আরেকটি হচ্ছে রিভলভার, এই সবগুলোই তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে। এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের তৎপরতা কতটা দেখছেন আপনি? লোপা, পুলিশের তৎপরতা আমরা যদি বলতে যাই, বিগত সময়টাতে আমরা যেটা দেখেছি, চট্টগ্রাম জেলা পুলিশ থেকে বেশ কিছু সাফল্য আমরা দেখেছি। অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, এরকম বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। এবং গতকালকে মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত যে অভিযানটা চালানো হলো, একেবারে টানা অভিযান, এবং এটা সারাশি একটা অভিযান ছিল, যেখানে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, পাশাপাশি নগদ টাকা, মাদক উদ্ধার করা হয়েছে। সবচেয়ে এই জায়গায় যেটা মজার বিষয় হলো যে যারা আটক হয়েছেন তারা কিন্তু ভাড়াটে খুনি। মূলত তারা টাকার বিনিময়ে এই কিলিং মিশনগুলো পরিচালনা করত, যেটা পুলিশ সুপার আজকে ব্রিফিং এ জানিয়েছেন। এবং এই ভাড়াটে খুনিদেরকে ব্যবহার করত স্থানীয় বিভিন্ন আধিপত্য বিস্তার, ব্যবসায়িক বিরোধ, এই সকল ক্ষেত্রে তাদেরকে মাইনাস করার জন্য এই ভাড়াটে খুনিদেরকে কিলিং মিশনে ব্যবহার করা হতো। এবং 6 থেকে 7টা এরকম গ্রুপ আছে যাদেরকে ব্যবহার করা হয় বলে পুলিশ সুপার জানিয়েছেন। পাশাপাশি কারা এই নির্দেশ দিয়েছিলেন, হাকিম হত্যা সহ যে বিগত হত্যাগুলো, সবগুলোর বিষয়ে তাদের কাছে তথ্য একে একে আসছে, যেহেতু মূল হোতাদেরকে তারা চিহ্নিত করছেন এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছেন, গ্রেফতার করেছেন। কারা এর সাথে জড়িত ছিল, মাস্টার মাইন্ডকে রাজনৈতিক বিরোধ আছে কিনা, কোনো দলীয় পরিচয় আছে কিনা, সবকিছুই তারা জানছেন এবং বেশ কিছু তথ্য তাদের কাছে আছে। তবে তদন্তের স্বার্থে সেটা এখন তারা প্রকাশ করছেন না। তবে তারা যে কথাগুলো বলেছে আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক একটা সংশ্লিষ্টতা আছে, পাশাপাশি আধিপত্য বিস্তার এবং এই বিষয়গুলো তো আছেই। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 18 জেলের হদিস মেলেনি 2 মাস পরও। গত 13 সেপ্টেম্বর চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে এফবি খাজা আজমির নামে একটি ট্রলার যোগে বঙ্গোপসাগরে যান তারা। 1 সপ্তাহের জন্য গেলেও ফেরেনি 2 মাসেও। উদ্বেগ উৎকণ্ঠায় আছে পরিবারের সদস্যরা। সন্ধান চেয়ে চট্টগ্রামের নৌ থানায় সাধারণ ডায়েরি করেছেন। উত্তাল সাগরে কোনো দুর্ঘটনায় পড়া কিংবা পার্শ্ববর্তী দেশের জলসীমা অতিক্রম করে আটক হতে পারেন বলে সন্দেহ পুলিশের। বাচ্চারা আমাদেরকে বলে, ছোট মেয়ে এটা বলে, আম্মু তুমি কান্না করিও না, ওর আব্বু চলে আসবে। আল্লাহ রহমত করলে আমার ফুলবো, আমি চাই নাতিও লইয়ে রে বাপ খারাটা আইব, নাতিয়ে এই চিনতে শুধু মশলা বইবে হাঁদি, মসজিদ বইবে হাঁদি। বিডিআর বিজেপির সাথে কথা বলছি, বিভিন্ন লোকের লোকে কথা বলছি, আবার তাদের নেতা যারা আছে সংগঠনের তাদের সাথে কথা বলছি, খোঁজার জন্য যতটুকু চেষ্টা করার তথ্য সবগুলি নিচ্ছি আর কি। না এখনো পাওয়া যাচ্ছে না। দর্শক, আজকে চট্টগ্রামের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আপনাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন আজকে চট্টগ্রাম।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লার্মা ওরফে এমএন লার্মার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে খাগড়াছড়ির মহালছড়িতে শোক র্যালি ও স্মরণ সভা হয়। এতে সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। প্রথমে পুষ্পমাল্য হাতে শোক র্যালি করেন তারা। পরে এমএন লার্মার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা হয়। সভায় এমএন লার্মার জীবনের সংগ্রামী দিক স্মৃতিচারণ করেন বক্তারা। অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন এই পাহাড়ি নেতা। ১৯৮৩ সালের ১০ নভেম্বর পানছড়িতে নিজ দলের বিপথগামীদের গুলিতে মৃত্যু হয় তার। রাঙামাটিতে যুব সংগঠনের মাঝে ৭ লাখ টাকার চেক বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব কল্যাণ তহবিল থেকে এসব চেক প্রদান করা হয়। যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে এইসব চেক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি নিশাত শারমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটি জেলা সদর সহ ১০ উপজেলার যুব সংগঠনকে ৫০,০০০ টাকা করে দেয়া হয়। ১৪টি সংগঠনের মাঝে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিভিন্ন ফসল চাষে এসব অর্থ ব্যয় হবে বলে জানান আয়োজকরা। চট্টগ্রামে যে ৬টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, সেখানে দিনরাত সরব মনোনয়ন প্রত্যাশীরা চালাচ্ছেন নানা তৎপরতা। এরই অংশ হিসেবে কোতোয়ালি থানাধীন বাগমনিরাম ওয়ার্ডে ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করায় গুরুত্ব দেবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে স্কুল পর্যায়ে দিনব্যাপী জমজমাট বিজ্ঞান মেলার আয়োজন করেছে অর্কিড ইংলিশ স্কুল। মহড়ায় দ্বিতীয়বারের মতো এই মেলায় ১৩টি স্টলে ৬৭টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীরা। এর মধ্যে উল্লেখযোগ্য স্বয়ংক্রিয় স্ট্রিট লাইট, পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন, রোবোটিক হাত এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্র। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।